বন্ধ থাকবো কালকের থেকে, পুরো মার্কেট, পুরো বিল্ডিং। কিশোর গ্যাংয়ের ছিনতাই চাঁদাবাজির প্রতিবাদে মোহাম্মদপুরের আদাবর থানা ঘেরাও। অভিযুক্ত কালা রাসেল সহ কয়েকজনকে আটক করেছে পুলিশ। বড় বড় চুরি বাই করে যে সরকার যখন ক্ষমতা থাকে ওই সরকার মানে সাইনবোর্ড নিয়ে ওরা তখন এই অপকর্মগুলো চালা যায়। যে কোনো ইনসিডেন্ট ঘটার সাথে সাথে আমাদেরকে জানালে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবো। 5 বছরেও শেষ হয়নি শরীয়তপুরের আঙ্গারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজ। জরাজীর্ণ টিন শেডে চলছে পাঠদান। গাদাগাদি করে এক বেঞ্চে 5 থেকে 6 জন করে বসা লাগছে। আমরা ঠিকমতো আমাদের পড়াশোনা করতে পারছি না, আমরা ক্লাসে মনোযোগী হতে পারছি না। লাইব্রেরিগুলো পুরো ভেঙে গিয়েছে এবং ক্লাস করা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। এখানে কোনো ভবন তো নাই, 2 থেকে 3টা টিন শেড ভবন আছে, যেটা খুবই জরাজীর্ণ। হরমুজ প্রণালীর মহড়ায় নতুন মিসাইলের পরীক্ষা চালানো ইরান। মার্কিন চাপের কাছে নতি স্বীকার না করার ঘোষণা প্রেসিডেন্ট পেজেশকিয়ানের। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। রাজধানীর বসিলা, আদাবর ও বেরিবাঁধ এলাকায় আবারও বেপরোয়া হয়ে উঠেছে ছিনতাইকারী, চাঁদাবাজ, সন্ত্রাসী কিশোর গ্যাং চক্র। শনিবার রাতে ঈদের চাঁদার দাবিতে আদাবরের আবির ফ্যাশন নামের একটি এমব্রয়ডারি কারখানায় হামলার ঘটনা ঘটে। এতে অন্তত 3 জন আহত হয়। এর প্রতিবাদে আদাবর থানা ঘেরাও করে বিক্ষোভ করেন স্থানীয় এমব্রয়ডারি মালিক ও শ্রমিকরা। এরই মধ্যে ঘটনায় জড়িত অভিযুক্ত কালো রাসেল সহ কয়েকজনকে আটক করেছে পুলিশ। আরও জানাচ্ছেন সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। মোহাম্মদপুরের বসিলা 3 রাস্তার মোড়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় দিনে দুপুরে ছিনতাইয়ের কবলে পথচারী। ধস্তাধস্তির এক পর্যায়ে হাতে ধারালো অস্ত্রের আঘাত করে কিশোর গ্যাং সদস্যরা। আহত পথচারী কোনো রকমে দৌড়ে প্রাণ রক্ষা করেন। অভিযোগ, এলাকার ত্রাস হয়ে ওঠা কিলার বাদল গ্রুপের বিরুদ্ধে। একই দিন একই এলাকা। চাঁদা না দিলে গোটা মার্কেটের সব দোকান বন্ধ করে দেওয়ার হুমকি স্পষ্টই রেকর্ড হয় দোকানের সিসি ক্যামেরায়। বন্ধ থাকবো কালকের থেকে, পুরো মার্কেট, পুরো বিল্ডিং। এভাবেই কিলার বাদল, মোল্লা কাউসার, গ্রেজ সোহেল, কালা ফারুক, বাত রাসেল সহ নানা গ্যাংয়ের নামে ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মে অতিষ্ঠ মোহাম্মদপুর, আদাবর, ঢাকা উদ্যান, বসিলা সিটি হাউজিং সহ আশেপাশের এলাকার মানুষ। সিটি হাসপাতালের সামনে আমার 2 জনকে 4-5 জন আইসা বড় বড় চুরি বাই করে পুরা খুব এলাকা মাদক মুক্ত, হতাশ মুক্ত, কাদা মুক্ত করতে যেই আজকে আমাদের এই দশা। সবশেষ শনিবার রাতে আদাবর এলাকায় কালা রাসেল গ্রুপের সদস্যরা ঈদ উপলক্ষে চাঁদা দাবি করে এমব্রয়ডারি ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানের কারখানায়। চাঁদা না পেয়ে কিশোর গ্যাং সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে হামলা করে কর্মচারীদের উপর। এতে বেশ কয়েকজন আহত হয়। ওরা সব যেই সরকার যখন ক্ষমতা থাকে ওই সরকার মানে সাইনবোর্ড নিয়ে ওরা তখন এই অপকর্মগুলো চালা যায়। একটা ছেলেরে কোবাইতে তার হাতের রগ কেটে ফেলছে, সে এখন হাসপাতালে আছে। আমরা যখন বেতনের সময় আসে, বেতনের টাকাটা দিই একটা ওয়ার্কারের হাতে, তখন ওরা যখন রাস্তায় বের হয় তাদের কাছ থেকে টাকা এবং মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। উৎপাতে অতিষ্ঠ ব্যবসায়ী ও কর্মচারীরা কালা রাসেলের বাবাকে আটক করে। পরে তারা সন্ত্রাসীদের গ্রেফতার ও নিজেদের নিরাপত্তার দাবিতে জড়ো হয় আদাবর থানার সামনে। এতে থানার সামনের সড়কের যান চলাচল বন্ধ হয়ে গেলে সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তার বাবাকে পুলিশ ধরে নিয়ে আসছে, পুলিশ ইন্টিগ্রেশন আছে, কথা বলতেছে, ঠিক আছে। থানাতে দায়িত্বরত কর্মকর্তারা বলছে আপনারা যান, আইন শৃঙ্খলা বজায় রাখেন, উচ্ছৃঙ্খল করেন না। আমরা আপনাদেরকে ইনশাল্লাহ আশা করতেছি সেই আগে একটা আপডেট দিব ইনশাল্লাহ। এ ঘটনায় মামলা হয়েছে, আটক করা হয়েছে কালা রাসেলকে। পুলিশ জানায় স্থানীয় কিশোর গ্যাং ও চাঁদাবাজদের দমনে টহল ও বিভিন্ন পয়েন্টে পাহারা জোরদার করা হয়েছে। প্রত্যেক এলাকায় প্রত্যেক বিটে আমাদের মোবাইল পেট্রোল থাকে এবং ফুড পেট্রোল আছে। তো যে কোনো ইনসিডেন্ট ঘটার সাথে সাথে আমাদেরকে জানালে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবো। আর ভিজিবল পুলিশিং বাড়ানো হচ্ছে।
ঈদকে সামনে রেখে পুলিশি নজরদারি আরও বাড়ানো হবে বলে জানান এই কর্মকর্তা। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আজ সাক্ষ্য গ্রহণ শুরু হবে। প্রথম দিনে একজন আহত জুলাই যোদ্ধা সাক্ষ্য দেবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেলে মামলাটি সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে 10 ফেব্রুয়ারি এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হয়। মোট 28 জন সাক্ষী রয়েছেন। সূচনা বক্তব্যে প্রসিকিউশন বলেন, কারফিউ জারি, ছাত্র জনতাকে মিথ্যা মামলা দিয়ে জুলাই আন্দোলন দমনের নীল নকশা করেন সালমান এফ রহমান ও আনিসুল হক। এছাড়া একই ট্রাইব্যুনালে কল্যাণপুরের জাহাজবাড়িতে 9 যুবককে জঙ্গি সাজিয়ে হত্যার অভিযোগের মামলার শুনানি রয়েছে। এদিকে ট্রাইব্যুনাল 2-এ কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর সাফাই সাক্ষীকে জেরা করবেন প্রসিকিউশন। ইতিমধ্যে সালমান, আনিসুল ও ইনুকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ট্রাইব্যুনালের সহকর্মী রাব্বি হোসেন অপেক্ষা করছেন, দেখি কি আপডেট আছে তার কাছে। জানাবেন রাব্বি, সাক্ষ্য গ্রহণ কখন নাগাদ শুরু হতে পারে এবং এই মামলার বিষয়ে আর কি বাড়তি তথ্য রয়েছে? বৃষ্টি, এখনও সাক্ষ্য গ্রহণের যে কার্যক্রম সেটি শুরু হয়নি। 11টার পর, অর্থাৎ মূলত 11:30 12টার মধ্যেই সাক্ষ্য গ্রহণের যে আনুষ্ঠানিক যে কার্যক্রম সেটি শুরু হতে পারে। আমি যদি মামলা সম্পর্কে বলি যে জুলাই আগস্টের আন্দোলনে সারা দেশে, ঢাকাসহ সারা দেশে কারফিউ জারি করে হত্যাকাণ্ড সহ সেখানে 286টি মামলায় প্রায় 4.5 লাখ ছাত্র জনতাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে রিমান্ডে নিয়ে অত্যাচার করার এই অভিযোগটি আনা হয়েছে আনিসুল হক এবং সালমান এফ রহমানের বিরুদ্ধে। এর আগে এই মামলার যখন সূচনা বক্তব্য হয় তখন প্রসিকিউশন থেকে বলা হচ্ছিল যে তারা এই আন্দোলন দমনে মূল নীল নকশাকারীদের 2 জন বলা হচ্ছিল, যে প্রসিকিউশন থেকে বারবার যে ট্রাইব্যুনালকে তারা বলছেন যে শেখ হাসিনার গ্যাং অফ 4-এর অন্যতম সদস্য এই 2 জন। তারাই মূলত আন্দোলন দমনে শেখ হাসিনাকে বারবার তারা চাপ প্রয়োগ করেছেন যে কিভাবে নীল নকশা তৈরি করে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানো যায়, কিভাবে কারফিউ জারি করে তাদের এই আন্দোলন ছত্রভঙ্গ করে দেওয়া যায়। এই সব বিষয়গুলো প্রসিকিউশন তাদের অভিযোগে এনেছে। পাশাপাশি আজকে আমরা দেখেছি যে যাত্রাবাড়িতে ইমাম হোসেন তাইম হত্যা মামলার আজকে অভিযোগ গঠনের শুনানি রয়েছে। সেটি এই ইমাম হোসেন তাইম একজন পুলিশের ছেলে, তাকে মূলত এই মামলাটিতে এখানে আসামি রয়েছে যাত্রাবাড়ি থানার সাবেক ওসি, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ একাধিক আসামি রয়েছে। তাদের বিরুদ্ধে আজকে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। পাশাপাশি এখানে জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে সেখানে 9 নিরীহ যুবককে হত্যার যে অভিযোগের যে মামলা রয়েছে, সে মামলায় সাবেক আইজিপি শহীদুল হক, পাশাপাশি আসাদুজ্জামান মিয়া, শেখ হাসিনা সহ বেশ কয়েকজন আসামি রয়েছেন। তাদের বিরুদ্ধে আজকে এই মামলাটির শুনানি অনুষ্ঠিত হবে। যদিও ট্রাইব্যুনালের যেই মূল কার্যক্রম সেটি এখনও শুরু হয়নি। প্রসিকিউশন যারা রয়েছেন তারা এখানে আসছেন একে একে, তবে ট্রাইব্যুনালে যিনি চেয়ারম্যান রয়েছেন এই ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেল তারা এখন পর্যন্ত ট্রাইব্যুনালে এসে উপস্থিত হননি। তবে আমরা ধারণা করছি যে আর কিছুক্ষণের মধ্যেই আজকের এই সাক্ষ্য গ্রহণ মধ্য দিয়ে এই সালমান এফ রহমান এবং আনিসুল হকের যে মামলার, সেই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হবে। বৃষ্টি, বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ রাব্বি। দীর্ঘ 5 বছর অতিক্রম হলেও শরীয়তপুরের আঙ্গারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজ শেষ হয়নি। ভবনের বেসমেন্ট খুঁড়ে ফেলে রাখায় ধসে পড়ছে পুরাতন ভবনের কক্ষ, ফাটলও দেখা দিয়েছে। এতে আধা পাকা জরাজীর্ণ টিন শেডে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চলছে। দ্রুত ভবন নির্মাণ শেষ করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি শিক্ষক আর শিক্ষার্থীদের। আর ঠিকাদারের সাথে কথা বলে ভবনের কাজ দ্রুত চালুর আশ্বাস দিয়েছে জেলার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। আধা পাকা ভবনের পিলার ধসে বের হয়ে আসছে রড, পচে গেছে কাঠ, মরিচে ধরেছে টিনের চালায়, পলেস্তারা খসে পড়ায় দেয়াল জুড়ে তৈরি হয়েছে অসংখ্য ফাটল। এমন বেহাল শরীয়তপুর সদরের আঙ্গারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়। গ্রীষ্ম বর্ষায় ভোগান্তি বেড়ে যায় কয়েক গুণ, অথচ দুর্ভোগ কমাতে 2021 সালে 1,31 লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়ের জন্য একটি নতুন ভবনের নির্মাণ কাজ শুরু করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। তবে 5 বছর পেরিয়ে গেলেও নির্মাণ হয়নি একটি পিলারও। তারা আসে, কয়েকদিন পর কিছু খনন করে, এই রড গাড়ে, তারপরে আবার একটু কাজ করে, আবার কই চলে যায়, তাদের কোনো খবরও থাকে না। গাদাগাদি করে এক বেঞ্চে 5 থেকে 6 জন করে বসা লাগছে। আমরা ঠিকমতো আমাদের পড়াশোনা করতে পারছি না, আমরা ক্লাসে মনোযোগী হতে পারছি না। আমাদের ক্লাসরুমে অনেক ফাটল ধরেছে, এই জন্য আমাদের ক্লাস করতে অনেক সমস্যা হয়। আমরা সবসময় ভয়ের ভিতরে থাকি যে কখন আমাদের ক্লাসরুম বা ভেঙে পড়ে বা আমরা ক্ষতিগ্রস্ত হই। লাইব্রেরিগুলো পুরো ভেঙে গিয়েছে এবং ক্লাস করা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে।
শ্রেণীকক্ষের অভাবে ক্লাস নিতে সমস্যায় পড়ছেন শিক্ষকরা। আর বিদ্যালয়ে নতুন ভবন না হওয়ায় দিন দিন কমে যাচ্ছে শিক্ষার্থীর সংখ্যা। যে 5 বছর আগে বা তারও আগে আমাদের প্রায় 5 থেকে 600 ছাত্রী ছিল, আর এই বছর আমাদের ছাত্রী 200-তে নেমে আসছে। এখানে কোনো ভবন তো নাই, 2 থেকে 3টা টিন শেড ভবন আছে, যেটা খুবই জরাজীর্ণ। দ্রুত ভবন নির্মাণ কাজ চালু করে শেষ করার দাবি স্কুল কর্তৃপক্ষের। ঠিকাদার কাজটি ওই দ্রুত না করে সে আস্তে স্লো গতিতে করতেছে এবং আমাদের এর ফলে বিদ্যালয়ের আমরা যে শ্রেণীর শিক্ষকরা যে রুমে থাকতাম সেই রুমটা ফাটল ধরছে এবং এটা মারাত্মক ঝুঁকিপূর্ণ। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণেই এই দুর্ভোগ। তাদের সাথে কথা বলে দ্রুত ভবন নির্মাণের কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। ডিলে করতেছে কন্ট্রাক্টর, যার কারণে আমাদের এই অবস্থা ক্লাস চলা একটু দূর হয়ে গেছে। আমরা ইতিমধ্যে সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে যোগাযোগ করেছি এবং তিনি আমাদের আশ্বস্ত করছেন উইদিন 7 ডেজের মধ্যে সে আমাদের কাজটা শুরু করবে। নতুন ভবন নির্মাণে বিদ্যালয়ে আবারও শিক্ষার পরিবেশ ফিরবে, এমনটাই প্রত্যাশা সকলের। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের মেয়াদ আজ শেষ হচ্ছে, আর এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী শহীদুল সুমন অপেক্ষা করছেন আমাদের জন্য। সুমন, যেহেতু আজ শেষ দিন, মেয়াদ শেষ, যেমনটি বলছিলাম, ডাক্তার শাহাদাতের কার্যক্রম সম্পর্কে জানাবেন। দায়িত্ব ছাড়ার পরে চট্টগ্রাম সিটির মেয়র নির্বাচনের প্রক্রিয়াটা কি হবে তাও জানতে চাই। নুসরাত, শেষ দিনে সকাল থেকে মেয়র কিন্তু ব্যস্ত, তবে এখনো পর্যন্ত মেয়র কি আসলে সরে যাবেন, অন্যকে দায়িত্বে আসছেন, এই বিষয়গুলো নিয়ে এখনো পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয় কিংবা মেয়রের পক্ষ থেকে কোনো কিছুই তিনি জানাননি। তবে মেয়র আগে থেকেই বলেছিলেন তিনি আগামী মেয়র নির্বাচনে তিনি প্রার্থী হবেন, সেই অনুযায়ী তিনি আসলে দায়িত্বে থাকতে চাচ্ছেন না। তবে স্থানীয় সরকারের যে আইন রয়েছে সেই আইনে কিন্তু প্রশাসক হিসাবে বর্তমান মেয়রকে দায়িত্ব দেওয়া যাবে, এরকম একটি বিধান রয়েছে। তবে এখনো পর্যন্ত সেটি আসলে মেয়র নিজেই কি আসলে প্রশাসক হিসাবে থাকছেন নাকি নতুন কাউকে প্রশাসক দিচ্ছে, কিংবা মেয়র আজকে নিজে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন, নাকি এটি তো আসলে যেহেতু আজকে মেয়াদ শেষ হচ্ছে সেটি কিন্তু অটোমেটিকলি তার যে দায়িত্ব সেটি থেকে আসলে তার আর থাকার কোনো সুযোগ নেই। তারপরেও দেখছেন যে মেয়রের যে শেষ দিনের কার্যক্রম, সেখানে কিন্তু আজকে হালিশহরে একটি মাঠ উদ্বোধনে তিনি আসবেন। এখনো পর্যন্ত আসেনি নেতা কর্মীরা সহ এখানকার যারা সাধারণ মানুষ, তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন। আমি যদি একটু নুসরাত আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই, মেয়র কিন্তু 5 বছরের জন্য এই দায়িত্বে ছিলেন না। 2021 সালে যখন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন হয় তখন কিন্তু আনুষ্ঠানিকভাবে আসলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিমকে নির্বাচিত করা হয়। পরবর্তীতে আসলে এই নির্বাচনটি কারচুপি হয়েছে বলে 9 জনের বিরুদ্ধে বর্তমান মেয়র ডাক্তার শাহাদাত হোসেন তিনি মামলা করেন। যখন আসলে রাজনৈতিক পট পরিবর্তনের পর যখন সকল সিটি কর্পোরেশনের মেয়রদেরকে সরিয়ে দেওয়া হয়, তারপরে কিন্তু আসলে আমরা দেখি নাটকীয় ভাবে যে আদালতের মাধ্যমে কিন্তু আসলে বর্তমান যিনি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন তাকে আসলে মেয়র হিসাবে দায়িত্ব দেওয়ার জন্য আসলে নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে সেটি প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি দায়িত্ব নেন এবং 2024 সালের নভেম্বরে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন এবং সেই দায়িত্ব গ্রহণের পর আজকে প্রায় 15 মাসের বেশি সময় তার দায়িত্ব ছিল এবং সাধারণ মানুষ আসলে অনেকেই মিশ্র সমালোচনা করছেন। অনেকে বলছেন যে মেয়র সফল হয়েছেন, কেউ বা বলছেন নানা ধরনের সমস্যার কারণে মেয়র সমালোচনা উদ্যানে। সব মিলিয়ে আমরা দেখছি যে আজকে শেষ দিন, হয়তো আমরা কিছুক্ষণ পরেই মেয়র যখন এখানে আসবেন তখন তার কাছ থেকে আসলে আমরা জেনে নিব পরবর্তীতে আসলে সরকারের পক্ষ থেকে তাকে আসলে কোনো ধরনের প্রশাসক হিসাবে নিয়োগের কোনো কথাবার্তা কিংবা কোনো কিছু বলেছে কিংবা মেয়র আজকে দায়িত্বের পর আগামীকাল থেকে তিনি আসলে সিটি কর্পোরেশনে আসবেন কিনা কিংবা কিভাবে দায়িত্ব পালন করবেন, পরবর্তী চসিক নির্বাচনে তিনি প্রার্থী হবেন কিনা, সেক্ষেত্রে দল যদি তাকে মনোনয়ন দেয়া না হয় সেক্ষেত্রে তিনি কিভাবে নির্বাচন করবে, এইসব বিষয়ে আসলে প্রশ্নের উত্তর আমরা মেয়রের কাছ থেকে খোঁজার চেষ্টা করব। বৃষ্টি বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ সুমন। যশোরে 2 মোটরসাইকেলের সংঘর্ষে এক সেনা সদস্য নিহত হয়েছেন, 3 জন আহত হয়েছে। শনিবার বিকেল 5:30টার দিকে যশোর চৌগাছা মহাসড়কের আফরা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা যারা মোটরসাইকেলে করে চৌগাছার নিজ বাড়িতে যাচ্ছিলেন, সেনা সদস্য হুমায়ুন কবির রিপন আফরা মোড়ে পৌঁছালে অপর দিক থেকে আসা একটি লাল রঙের মোটরসাইকেলের সাথে সংঘর্ষে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আর এই সময় মোটরসাইকেলে থাকা অপর 3 জনও আহত হন। তাদের উদ্ধার করে যশোর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে সেনানিবাসের সদস্যরা পৌঁছানোর পর ঘটনাস্থলে রিপনের মরদেহ উদ্ধার করে নিয়ে যায় তারা। এই ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
সাতক্ষীরার এক ময়দানে প্রতিদিন একসাথে ইফতার করেন ৬,০০০ মুসল্লি। দিনভর ইফতার তৈরিতে বিশাল কর্মযজ্ঞ চলে। মাগরিবের আজানের আগে দূর দূরান্ত থেকে ছুটে আসেন মুসল্লিরা। মহান আল্লাহর সন্তুষ্টির আশায় ৯০ বছর ধরে প্রতি রমজানে এই মাস জুড়ে আয়োজন চলে। ৬,০০০ মুসল্লির ইফতার প্রস্তুতের ব্যস্ততা। কালীগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশনে প্রতি বছরই হয় ব্যতিক্রমী এ আয়োজন। আমাদের এখানে স্বেচ্ছাসেবক আছে প্রায় 350 মতো। তারা পারিশ্রমিকবিহীন তারা এখানে কাজ করে, কর্ম করে সওয়াবের আশায়। একসাথে সবাই দিন শেষে ইফতারি করে সব আনন্দদায়ক মুহূর্ত কাটানোর জন্য আমরা এখানে আসি। ইফতার তৈরি শেষে স্বেচ্ছাসেবকরা ইফতার বন্টন শুরু করেন। বিশাল ময়দানে সারি সারি গ্লাস প্লেটে বন্টন হয় 7 পদের ইফতার। থাকে সিঙ্গাড়া, সিদ্ধ ডিম, ছোলা, কলা, খেজুর সহ বিভিন্ন পুষ্টিকর খাবার। প্লেটে সব খাবার বন্টন করে আমরা লাইনে নিয়ে বসাই দেয়। 1935 সাল থেকে এই ইফতারি কার্যক্রমটা চলমান আছে। আমাদের এখানে প্রতিদিন হচ্ছে 6 থেকে 7,000 লোকের ইফতারির আয়োজন করে থাকি। মাগরিবের আগেই দূর দূরান্ত থেকে ছুটে আসেন মুসল্লিরা। ইফতার আয়োজনে অংশ নিতে হাজার হাজার মুসল্লিতে পরিপূর্ণ হয় মাঠ। ৫-৬ হাজার মুসল্লি একত্রিত এখানে ইফতারে সমবেত হয়। তো আমিও আজকে সেই ইফতারে অংশ নেওয়ার জন্য এই সাতক্ষীরা থেকে আসছি। এখানে ইফতার করতে আসছি, এটা আমাদের সাতক্ষীরার খুবই ঐতিহাসিক একটা ব্যাপার। রমজান মাসে 30 দিন ব্যাপী ইফতারি দেওয়া হয়, আর আমরা সেই ইফতারির উদ্দেশ্যে আসি। সম্পূর্ণ আল্লাহ এবং আল্লাহ রসুলের যে নিয়ামত, সেই নিয়ামতটি ভোগ করার জন্য আমরা আসি। আহসানিয়া মিশনের এই ময়দানে দৈনিক ইফতার করেন ৬,০০০ মুসল্লি, যার সবটাই আয়োজন হয় দানের অর্থ দিয়ে। প্রতিদিন প্রায় 2,60,000 টাকা খরচ হয়। কেউ এককভাবে বহন করেন, আবার কোনো দিন কয়েকজন মিলিতভাবে এই অর্থ বহন করেন। বর্তমানে এখানে প্রায় 300 স্বেচ্ছাসেবক কাজ করছে। সৃষ্টির সেবার মধ্য দিয়ে স্রষ্টার সন্তুষ্টি লাভের আশায় 1935 সালে এই ইফতার মাহফিলের সূচনা করেন খান বাহাদুর আহসানুল্লাহ। 1965 সালে তার মৃত্যুর পর এটি অব্যাহত রেখেছেন খাদেম অনুসারীরা। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। যুক্তরাষ্ট্রের সাথে হুমকি ধামকির মধ্যে নতুন মিসাইলের পরীক্ষা চালিয়েছে ইরান। দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালীর মহড়ায় প্রথমবারের মতো নিক্ষেপ করা হয়েছে সৈয়দ 3G ক্ষেপণাস্ত্র। আর প্রকাশ করা হয়েছে মিসাইল উৎক্ষেপণের একটি ভিডিও ফুটেজ। ওই ভিডিওতেই দেখা যায় শহীদ সৈয়দ সিরাজি জাহাজ থেকে ছোড়া হয় ক্ষেপণাস্ত্রটি। বলা হচ্ছে এটি সৈয়দ 3 এয়ার ডিফেন্স সিস্টেমের নেভাল ভার্সন। আর এই ক্ষেপণাস্ত্র 150 কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে। যুদ্ধবিমান, ড্রোন, টহল বিমান, ক্রুজ ক্ষেপণাস্ত্র সহ আকাশপথে বিভিন্ন সমরাস্ত্র ধ্বংসেও সক্ষম এটি। যুক্তরাষ্ট্রের চাপের কাছে মাথা নত করবে না ইরান। শনিবার ইরানের প্যারা অলিম্পিক সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে দেয়া ভাষণে এমন মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কোনো কঠিন পরিস্থিতিতে আমরা মাথা নত করব না। বিশ্ব শক্তিগুলো কাপুরুষের মতো আমাদের মাথা নত করতে বাধ্য করার চেষ্টা করছে, কিন্তু আপনাদের মতোই কোনো চাপের কাছে হার মানব না আমরা। পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সাহারা মরুভূমির দুর্গম এক স্থানে মিলল বিলুপ্ত ডাইনোসরের নতুন এক প্রজাতির ফসিল। স্পিনোসরাস মিলাবিলিস নামের প্রাগৈতিহাসিক প্রাণীটি মূলত স্পাইনোসরাস গোত্রের ডাইনোসর। স্বভাবে মাংসাশী, মাথায় লম্বা ঝুঁটি আর কুমিরের মতো লম্বা চোয়াল। প্রায় 40 ফুট লম্বা এই ডাইনোসরটির গবেষকরা এর নাম দিয়েছেন হেলহেরন। ধারণা করা হচ্ছে প্রায় 9.5 কোটি বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে এই প্রজাতিটি। মরুর বালিতে গাড়ির চাকা আটকে পাওয়া গেল 9.5 কোটি বছর আগে হারিয়ে যাওয়া এক নতুন প্রজাতির ডাইনোসরের ফসিল। স্পিনোসরাস মিরাবিলিস নামের প্রাগৈতিহাসিক প্রাণীটির জীবাশ্মের সন্ধানের মধ্য দিয়ে ঘুরে গেল ডাইনোসর নিয়ে গবেষণার মোড়। বিখ্যাত স্পাইনোসরাস গোত্রের মাংসাশী ডাইনোসরদের মাঝে এটি আকৃতিতে বিশাল ছিল বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ধারণা করা হচ্ছে প্রায় 40 ফুট লম্বা এই ডাইনোসরের ওজন ছিল কমপক্ষে 5 থেকে 7 টন।
মাথায় তলোয়ার আকৃতির ঝুঁটি, কুমিরের মতো লম্বা চোয়াল ও ধারালো খাঁজকাটা দাঁতের পাশাপাশি পিঠে ছিল নৌকার পালের মতো বড় আকারের ডানা সদৃশ একটি অংশ। কিম্ভূত কিমাকার শারীরিক গঠনের জন্য প্রাণীটিকে হেল হেরন বা নরক থেকে আগত দানবীয় বক বলে আখ্যা দিয়েছে বিজ্ঞানীরা। পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের সাহারা মরুভূমির দুর্গম এক স্থানে মিলেছে ডাইনোসরটির ফসিল। গবেষকদের ধারণা, কোটি কোটি বছর আগে আফ্রিকার জলাভূমি অংশে বিচরণ করত প্রাগৈতিহাসিক প্রাণীটি। অগভীর স্থান থেকে মাছ শিকার করে করত জীবন ধারণ। 2022 সালে মরুভূমিতে প্রাণীটির জীবাশ্ম খুঁজে পায় গবেষকদের দল। এরপর যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের দুই গবেষক পল সেরেনো ও ড্যানিয়েল ভিদালের নেতৃত্বে পরিচালিত হয় গবেষণা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। চীনে বসন্ত উৎসব মানে ঐতিহ্য, আনন্দ আর মিলন মেলা। তবে এবার সেই উদযাপনে যোগ হয়েছে প্রযুক্তির নতুন মাত্রা। হানফুপুরে অভিনেতাদের সাথে একই মঞ্চে পারফর্ম করছে রোবট, যা দর্শকদের এক ভিন্ন অভিজ্ঞতাই দিয়েছে। শুধু তাই নয়, উৎসব ঘিরে দেশজুড়ে রোবটের চাহিদাও বেড়েছে। আগের মাসের তুলনায় রোবট বেচাকেনাও বেড়েছে প্রায় 70%। প্রতিবেদনটি দেখানোর জন্য ঐতিহ্যবাহী চীনা পোশাক হানফু পরে নাচছে রোবটগুলো। মানুষের সাথে একই মঞ্চে পাল্লা দিয়ে নাচ, গান আর অভিনয়ে অংশ নিচ্ছে রোবটরা। ব্যতিক্রমী দৃশ্য মুগ্ধ হয়ে উপভোগ করছে দর্শকরা। চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের সুইতাং লুয়াং শহরের দৃশ্য এটি। চলছে দেশটির ঐতিহ্যবাহী স্প্রিং ফেস্টিভ্যাল। বসন্ত উৎসব উদযাপনের সাথে প্রযুক্তিগত প্রদর্শনী আরও জীবন্ত করে তুলেছে এবারের আয়োজনকে। পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের উক্সি শহরে একটি স্মার্ট রোবট এক্সপিরিয়েন্স সেন্টারে চোখে পড়ছে উপচে পড়া ভিড়। রোবটরা ঢাক বাজিয়ে আর প্রাণবন্ত নাচ পরিবেশন করে স্বাগত জানাচ্ছেন পর্যটকদের। সুজো নিউ ডিস্ট্রিক্টেও একই চিত্র। দর্শনার্থীরা চাইলে রোবটের সঙ্গে প্রতিযোগিতায়ও অংশ নিতে পারছেন। পাশাপাশি বাস্তব জীবনে রোবটের ব্যবহারও তুলে ধরছে বিভিন্ন রোবোটিক্স কোম্পানি। বিশ্লেষকদের মতে 2026 সালে চীনা মিডিয়া গ্রুপের আয়োজিত স্প্রিং ফেস্টিভ্যাল গালায় রোবটের এই নজর করা পরিবেশন বাজারে চাহিদা বাড়াতে বড় ভূমিকা রেখেছে। গালায় রোবটের পারফরমেন্স দেখে মুগ্ধ হয়েছিলাম। এখানে এসে সরাসরি রোবটের সঙ্গে মিশতে পেরে দারুণ লাগছে। গত 2 দিনে দর্শনার্থীর সংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় 3 থেকে 4 গুণ বেড়েছে। রোবট ভাড়া বা কেনার বিষয়ে আগ্রহ প্রায় দ্বিগুণ। রোবট সরবরাহের প্ল্যাটফর্ম কিংটিয়ান রেন্ট এর তথ্য অনুযায়ী চলতি বসন্ত উৎসবে অর্ডার আগের মাসের তুলনায় প্রায় 70% বেড়েছে। এর মধ্যে 34% বিনোদনমূলক পরিবেশনায়, 31% বাণিজ্য বিপণনে, 19% শিক্ষা ও সাংস্কৃতিক পর্যটনে এবং 16% দৈনন্দিন ব্যবহারের জন্য নেওয়া হয়েছে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। রাজধানীর উত্তরায় গৃহকর্মীর হাতে খুনের ঘটনা নিয়ে এখন ব্রিফ করছেন পিবিআই। সরাসরি আমরা সেই ব্রিফিংয়ে যাচ্ছি। মারুফা 14 তারিখে নিয়োগের পরের দিনই গৃহের যে ছোট ছেলে তার স্ত্রী সহ সে তার শ্বশুরবাড়িতে চলে যায়। বাড়িতে থাকে শুধুমাত্র ভিকটিম আয়েশা আক্তার 62, যিনি মৃত্যুবরণ করেছেন, এবং তার স্বামী আনোয়ার হোসেন। এবং এই সুযোগকে কাজে লাগিয়ে গৃহকর্মী সে গুরুতর চেতনানাশক মেডিসিন ব্যবহার করে বাসা থেকে স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন জিনিস লুটপাট করে নিয়ে যায় এবং সে গা ঢাকা দেয়। সন্ধ্যা নাগাদ পরিবারের বড় ছেলে সে বাবাকে ফোন দেয়, কিন্তু বাবা ভালোভাবে কথা বলতে না পারায় সে দ্রুত বাসায় চলে আসে। বাসায় এসে তার মাকে অত্যন্ত নিথর অবস্থায় দেখতে পান এবং বাবাকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান। সে দ্রুত তড়িঘড়ি করে হসপিটালে নিয়ে যান। উত্তরাতে লুবানা হসপিটাল আছে, আপনারা জানেন। লুবানা হসপিটালে তাদেরকে অ্যাডমিট করে, কিন্তু হসপিটালে নেওয়ার পরে হসপিটাল কর্তৃপক্ষ তার মা আয়েশা আক্তার নিহত বলে জানান।
এবং এই খুনের ঘটনায় যিনি গৃহকর্মী তাকে আটকও করেছে পিবিআই। আমরা সরাসরি ব্রিফিংটি দেখছিলাম, আর এই ছিল যমুনা নিউজের আয়োজনে।